আর ধর্মকে বিকৃত করে দেবে, ধর্মকে মানে তারা পোষা আলিমুলামা দিয়ে তারা এমনভাবে কি করবে, মূল প্রাণ শক্তি যেটা আমাদের ইসলামের, সেটাকে তারা হত্যা করবে। তারপরে আমাদেরকে বলবো ওইটাই ধর্ম। আর প্রকৃত যে ধর্ম আমরা অনুসরণ করি, আল্লাহর যে নির্দেশ, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস দ্বারা আমাদের মধ্যে যে প্রকৃত ইসলাম, সেটাকে তারা বিভিন্ন অভিধায় অভিষিক্ত করে কি বলে, রাজনৈতিক ইসলাম। একজন এখন পর্যন্ত আশার বাতিঘর প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, আজকের প্রধান অতিথি, ভাইস চ্যান্সেলর সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী, যখন সবাই বয়সের ভারে নুব্জ হয়ে গেছেন, কুব্জ হয়ে গেছেন এবং হতাশাগ্রস্ত, তিনি ক্ষান্ত হন। সত্য, ন্যায়, কল্যাণের জন্য ওনার বুদ্ধিদীপ্ত বাণী এবং লেখনী চালু রেখেছে। আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুন। এবং তিনি আমাকে ইজাজত দিয়েছেন, তুমি আগেই বলে দাও। আমি ইজাজত নিয়েছি, তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকে এখানে এসেছেন অত্যন্ত আলোকিত প্রখ্যাত ব্যক্তিবর্গ। এর মধ্যে রয়েছেন প্রফেসর এটিএম ফজলুল হক, ঢাকা ইউনিভার্সিটি, বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব রুহুল আমিন গাজী বক্তব্য রেখে চলে গিয়েছেন, যিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং কারা নির্যাতিত একজন সত্য ন্যায়ের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট বুদ্ধিজীবী কবি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ শিকদার। আমি গর্বিত যে তিনি আমার ভাই, বন্ধু। আমরা অনেক দিন থেকে, কয়েক যুগ থেকে আমাদের সংগ্রাম চালু। তিনি অগ্রবাহিনী নায়ক নেতা, আমি ওনার কর্মীর মতোই, তাকেও শ্রদ্ধাঞ্জলি। এখানে এসেছেন প্রবন্ধকার অধ্যাপক আবুল কালাম আজাদ, যিনি অত্যন্ত সমৃদ্ধ একটা লেখা দিয়েছেন, তথ্যবহুল। আমরা আলোকিত হয়েছি। তবে এখানে বলেছেন কেউ কেউ যে ক্ষুদ্র হলে মূল জিসটা উপস্থাপনা, এটি পদ্ধতি, কিনোট পেপার, সেটা আমাদের কাজে লাগতো। প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আজিজ, যিনি একজন ঋদ্ধ এবং বিদগ্ধ এই বুদ্ধিজীবী, একাডেমিক, তবে তার বক্তব্যের মধ্যে সবসময় দেখা যায় পাশ্চাত্যের, ওরা তো কিন্তু ওদের গোলাম বানানোর পদ্ধতি। তো ওনার সাথে আমার বুদ্ধিবৃত্তিক সবসময় কি হয়, আমি সামনেই বলি যে ওনার লেখা সবগুলোই ভালো, তত্ত্ব নির্ভর, কিন্তু তিনি ওদেরকেই কি করেন, ওরা আমাদের কি দেবে, কি দিয়েছে, ওরা সহযোগিতা করে যাতে করে আমরা বিভ্রান্ত থাকি। ছোট্ট দুটি কথা বলছি। এখানে আব্দুল্লাহ শিকদার ভাই বলেছেন যে এখানে উপস্থাপক, সঞ্চালক না বলে ডক্টর নুরুন্নবী মানিক ভাইকে, উনি ঠিকই বলেছেন। আপনারা দেখবেন অবাক হয়ে, আমি আমার ছাত্রদের জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, বলে স্যার আমার বাসা হলো কি কুষ্টিয়ায়, বাসা সিলেট। বাসা তো জানতে চাই না, বাসা হলো কি যেটা অস্থায়ী। বাড়ি জানি যেখানে বাপ দাদা 14 গোষ্ঠী, মানে বাপ দাদা চাচা মামা সবাই, মানে যারা মূল যেটা নিবাস, সেটাই বাড়ি। কিন্তু এখন দেখেন যে বলে যে অবচেতনভাবে আমরা বিস্তৃত হয়ে গেছি আমাদের শব্দ সম্ভার। আমরা সবাই বলতাম গোশত ছোটোবেলা, এখন হলো কি মাংস প্রজন্ম, আমরা গোশত প্রজন্ম। এভাবে আমাদের ভোকাবুলারি এগুলো চেঞ্জ করে ফেলছে। এটা খারাপ না, এটা সমৃদ্ধ হয়। ভাষা তত্ত্ববিদ ডক্টর শিকদার ভাই এটা ভালো বুঝতে পারবেন, মানে সমাজতত্ত্ববিদ আমাদের প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার এগুলো ভালো বুঝবেন। কিন্তু আমি যতটুকু দেখেছি যে আমাদের বাংলা ভাষার মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন, সংস্কৃতির অঙ্গ হলো অন্যতম ধর্ম, তারপর হলো কি ভাষা, আরও আছে ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল কম্পোনেন্টস। তো ওইগুলো আজকাল নিওকলোনিয়ালিজমের যেসব অনস্লট, আঘাত, আক্রমণ, তারা আগের মতো লর্ড ক্লাইভের মতো সৈন্য সামন্ত নিয়ে ক্লাসিক্যাল যে কলোনিয়ালিজম এরকম আসে না। এখন আসে বুদ্ধিভিত্তিক দিক থেকে শিক্ষাকে, মানে তারা দখল করে নেবে, তাদের মতো করে শিক্ষা দিয়ে গোলাম প্রজন্ম বানাবে। লর্ড ম্যাকলে যেটা সেটাই চলছে, যা উনি বলছিলেন কি শিক্ষানীতিতে
এমন এক জাতি বানাবো যারা চেহারা সুরতে এথনিক্যালি রেসিলে তারা থাকবে নেটিভ হিন্দুস্তানি অথবা বাঙালি, কিন্তু চিন্তা চেতনায় পোশাক আশাকে ভাবে তারা হবে গিয়ে ব্রিটিশ, অর্থাৎ গোলামি মনোভাবাপন্ন। তো এইটা করলেই দখল হয়ে যায়, আর কিছু লাগে না। আর ধর্মকে বিকৃত করে দেবে, ধর্মকে মানে তারা পোষা আলিমুলামা দিয়ে তারা এমনভাবে কি করবে, মূল প্রাণ শক্তি যেটা আমাদের ইসলামের, সেটাকে তারা হত্যা করবে। তারপরে আমাদেরকে বলবো ওইটাই ধর্ম। আর প্রকৃত যে ধর্ম আমরা অনুসরণ করি, আল্লাহর যে নির্দেশ, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস দ্বারা আমাদের মধ্যে যে প্রকৃত ইসলাম, সেটাকে তারা বিভিন্ন অভিধায় অভিষিক্ত করে কী বলে, রাজনৈতিক ইসলাম। আমার সদ্য উপস্থিতি অন্যান্য আলোচকবৃন্দ এবং সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আগেই সালাম দিয়েছি। এখানে এসেছেন ডক্টর মিজানুর রহমান, আমাদের উপস্থাপক অধ্যাপক ডক্টর নুরুন নবী মানিক এবং অন্যান্য অনেকেই এসেছেন। আজকে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান ও বাংলাদেশ 2024-25 সালের জাতীয় বাজেট, এই বাজেটে কি এটার ইম্প্যাক্ট, ডেফিনেটলি বাজেটে হলো কি খাবারেরই পয়সা নেই, শিক্ষার এরা কী দেবে? দেশটা তো এখন হলো কি বিক্রি হয়ে গেছে। এখানের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা, তারা তো অত্যন্ত সুচিন্তিতভাবে, আপনারা দেখেছেন আমাদের সিলেবাসে কারিকুলামে কি মানে ঢুকিয়েছে। বাজেটারি অ্যালোকেশন যদি দেও, তাহলে আরও কঠোরভাবে বিজাতীয় অর্থাৎ ভারতীয় ভাবধারা দিয়ে আমাদের শিক্ষায় যেভাবে নতুন প্রজন্ম গড়ে উঠে সেইগুলো করবে আর ধ্বংস করে দেওয়া। শিক্ষায় যদি বাজেটারি অ্যালোকেশন বেশি না হয়, মালয়েশিয়া কেমনে, আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো মালয়েশিয়ার স্টুডেন্টরা ছিল, অনেককে চিনতাম, এখানে পড়তে আসতো, মেডিকেলে ডেন্টিস্ট্রিতে পড়তে আসতো, ফার্মাসিতে, ঢাকা ইউনিভার্সিটি, স্যারের মনে আছে অনেক স্টুডেন্ট। তোমরা তোমাদের দেশে বলে না, তোমরা অনেক এগিয়ে উন্নত। আর মাহাতির মোহাম্মদ ম্যাজিক নিয়ে এসেছেন কি, শুধু শিক্ষা ব্যবস্থাটাকে উনি উন্নত করে দিয়েছেন, সেখানে দেশজ করেছেন। বলেছেন এখানে এক ভাই যে সেখানের মধ্যে নিজেদের কৃষ্টি সংস্কৃতি, মালয়ী যে আদর, নিজের যদি সক্রিয়তা হারাই তাহলে তো আমরা পরদেশী হয়ে গেলাম, অটোমেটিক্যালি দেশ চলে গেল। সঙ্গে সঙ্গে দিনের ইসলামের কথা, 63% মালয়ের জনসংখ্যা, বাকি চাইনিজ এবং ভারতীয় বহিরাগত। আর এখানে মধ্যে 90% মুসলমান হয়ে আমরা নিজ দেশে পরবাসী। আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আশ্রিত এবং হলো গিয়ে এটা হলো কি তাদের পরিকল্পনার মাধ্যমে বিকৃত, এবং সেটা হলো কি আমাদের জন্য মানে অত্যন্ত ক্ষতিকর একটা ব্যবস্থা। আর বাজেটে দিয়েছে নিতান্ত অপ্রতুল, মানে তাচ্ছিল্য। একজন বললেন না যে এখানের মধ্যে রূপপুর আণবিক কেন্দ্রের যে অ্যালোকেশন, সায়েন্স টেকনোলজির ব্যাপার অথবা এনার্জি, সেটার মানে অ্যালোকেশন ওখানে থাকবে। তারপর অন্যান্য সেক্টর সবগুলো এসে দেখিয়ে বানানো হয়েছে যে ওই 12% বাজেটে, জিডিপির মাত্র 2%। এটা এত বড় জাতি, এত অর্থনীতিকে আমরা ফুটানি করি, কিন্তু এটা তো শিক্ষা ব্যবস্থাকে সচেতনভাবে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র অথবা চক্রান্ত, এটাই প্রতিভাত হয়। আমরা সচেতন হয়েছি। এই এখানে যে শিক্ষা গবেষণা সংসদ আয়োজন করেছেন, আমার জানা মতে 2-1টা প্রতিষ্ঠান এরকম উদ্যোগ নিয়েছে। সিপিডি তাদেরই লোক, তাদের ভাবাপন্ন, কিন্তু তারাও এখানকার যে বাজেট সেটাকে অত্যন্ত মানে দুর্বল, ত্রুটিপূর্ণ একটা বাজেট বলে উল্লেখ করেছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। শুধু শিক্ষায় তাদের অ্যালোকেশন নিয়ে আমরা কি বলবো, সারা দেশের অর্থনীতি এখন 12টা বেজে গেছে। আমাদের যে বাজেটের অ্যালোকেশন এডুকেশনের জন্য, তার চেয়ে ডাবল বা 3 গুণ বেশি বিদেশে পাচার করে দিচ্ছে। তাইলে বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষা, ইউনিভার্সিটিগুলো যেগুলো দেখছেন, ইউনিভার্সিটিতে গবেষণার জন্য মিনিমাম 30% 40% মানে বাজেটারি অ্যালোকেশন থাকবে গবেষণার জন্য। আপনারা অবাক হবেন
এক এক পাবলিক ইউনিভার্সিটি গবেষণার জন্য লেস দেন 5%। স্যার আছেন এখানে ভালো বলতে পারবেন। প্রাইভেট ইউনিভার্সিটি আমি ভিসি ছিলাম 4 বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে, রিসার্চের জন্য নামে মাত্র 0.0 সামথিং এরকম অ্যালোকেশন থাকে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে তো 128টার মতো প্রাইভেট ইউনিভার্সিটি, বা এখানে গবেষণার কিছু নেই। আর ইউনিভার্সিটি এডুকেশন মানেই ইউনিভার্সিটি ইজ অ্যান ইনস্টিটিউট হোয়ার রিসার্চ, থ্রু রিসার্চ নলেজ ইজ জেনারেটেড। এখানে নলেজ জেনারেট করা, তৈরি করা ইউনিভার্সিটির কাজ। কলেজ আর স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি পার্থক্য হলো কি, ইউনিভার্সিটিতে নলেজ জেনারেট করা হয় থ্রু রিসার্চ। তো এডুকেশন যদি রিসার্চের ফান্ড না থাকে, তারা ভোকেশনাল ট্রেনিংয়ের মতো হয়ে গেল। দেখবেন যে খালি বিবিএ, এমবিএ এবং বিভিন্ন ধরনের যে কম্পিউটার সায়েন্স, এরা হলো কি টেকনিশিয়ান, টেকনিক্যাল ম্যান বা টেকনিক্যাল রিসোর্স পারসন বলতে পারে। কিন্তু ইউনিভার্সিটিতে হবে কি বুদ্ধিজীবী, দেশের জন্য চিন্তা করবে, সাহিত্য থাকবে, ইতিহাস থাকবে, দর্শন থাকবে। তো জ্ঞানের মাথা হলো কি দর্শন, এগুলোকে পরিত্যাজ্য। কারণ এগুলো হলে তো সত্য চিন্তা করবে এবং সত্য দ্বারা তারা বাণীতে কথায় আঘাত হানবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে। আর যদি টেকনিশিয়ান হয়, প্রফেশনাল তৈরি হয়, তাইলে তারা কলুর বলদের মতো কাজ করে যাবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয়তো আসতেও পারে, কিন্তু সেই গোলামি, আমাদের মনের যে উন্নত শির, সেই রকম আমরা জাতি হিসেবে তৈরি হতে পারবো না। তো এই জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়। বাজেটারি অ্যালোকেশন যদি বেশিও দিয়ে দেয়, যদি সেটা দেশের জন্য, জাতির জন্য, আমাদের সক্রিয়তায় ভাষ্যর একটা শিক্ষানীতি না হয়, তাইলে ওই শিক্ষানীতি দিয়ে কাজ হবে না। তো আজকে সবাই বলেছে অত্যন্ত মূল্যবান কথা, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ধৈর্য ধারণ করে এখানে শুনেছেন। এখানে শুনলেও হবে না, আমাদের গাজী ভাই বলে গেলেন মিডিয়াতে জানাতে হবে। সেমিনারে তো 100 জন 200 জন মানুষ থাকে।